আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে তোমার পদার্থের অবস্থার সিকিউটা কিন্তু রিভিশন হয়ে গেছে। পরবর্তী যখন এই অধ্যায়ের উপর সিকিউগুলো তুমি দেখতে যাবা, দেখবে একদম ইজি লাগতেছে এবং সেম প্যাটার্নেই চলে আসতেছে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এমসিকিউ ওয়ান শট ডান। তোমরা হচ্ছে প্লেলিস্টের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবা। এখন আমাদের শুরু হচ্ছে সিকিউ ওয়ান শট এবং এখানে হচ্ছে আমরা অধ্যায় 2 থেকে শুরু করে অধ্যায় 12 পর্যন্ত, অর্থাৎ টোটাল 11টা অধ্যায় তোমাদের কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। এবং আজকে আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে পদার্থের অবস্থা, অর্থাৎ কেমিস্ট্রির 2 নম্বর অধ্যায়। পাশাপাশি দেখো আমাদের প্রোগ্রামটার নাম দিয়েছি কি, মিশন 50 আউট অফ 50। আমরা এইখানে সিকিউ ক্লাসে বেসিক্যালি গ এবং খ নিয়ে আলোচনা করব এবং এরপরে তোমাদেরকে ক এবং খয়ের সাজেশন দিয়ে দেবো। এতে করে তোমার সিকিউর কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। আর কথা না বাড়াই, আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো শুরুতে, সেই অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের অবস্থা। তাহলে এই পদার্থের অবস্থা আমি অ্যানালাইসিস করে টোটাল 7টা কোশ্চেন বাইর করছি। এই 7টা কোশ্চেনটা তুমি যদি ভালো করে দেখে নাও এবং ভালো করে একদম বুঝে ফেলো, তাহলে এই কোশ্চেনগুলা তুমি ইজিলি আনসার করতে পারবা। এবং এই কোশ্চেনের উপর মোটামুটি সব কোশ্চেনগুলোই কী হয়, মিলে যায়। অর্থাৎ তুমি বলতে পারো যে এখানে 7টা কোশ্চেনের প্যাটার্ন আছে, প্যাটার্ন। এই 7টা কোশ্চেন তুমি আজকের ক্লাসে পড়বা, ফলে তোমার পদার্থের অবস্থা এই অধ্যায়ের উপর কমপ্লিট একটা রিভিশন হয়ে যাবে। পরবর্তীতে তুমি যখন এক্সট্রা আরও সিকিউ করতে যাবা, দেখবা তোমার কাছে সব সহজ লাগতেছে এবং একই টাইপের লাগতেছে, কারণ এই 7টা প্যাটার্ন আমি ফাইন্ড আউট করেছি তোমাদের জন্য। তাহলে শুরুতে আমরা যেই সিকিউটা দেখবো সেটা হচ্ছে যশোর বোর্ড 2024 সালে এসেছিল। দেখো উদ্দীপকে দেওয়া আছে N2 + H2 একটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে জেড উৎপন্ন হয়েছে। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে জেডটা কি হবে বলো তো, অ্যামোনিয়া। এবং এই অ্যামোনিয়াটা হচ্ছে জেড, রাইট? অ্যামোনিয়াটা HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করছে কি, এম, মানে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। এই অ্যামোনিয়াম ক্লোরাইড একটা নাম আছে, কি বলতো, এটা হচ্ছে নিশাদল। এটা কি, নিশাদল। আমরা শুরুতে উদ্দীপকটা সলভ করলাম। এখন দেখি আমাকে কোশ্চেন কি বলছে। বলছে এম যৌগের তাপীয় বক্ররেখা খাবার লবণের তাপীয় বক্ররেখা থেকে ভিন্ন। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে যদি আমি তাপ দিই, তাহলে তার একটা অবস্থা দেখা যাবে, তার একটা গ্রাফ দেখবো আমরা। ওই গ্রাফটা বা তাপীয় বক্ররেখাটা এটা সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের থেকে কি হবে, ভিন্ন হবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে ভিন্ন হচ্ছে। এটা কিন্তু ঘতে একটা কোশ্চেন, যেহেতু এটা একটা ঘতে আসা কোশ্চেন, তার মানে বুঝতে পারতেছো যে এখানে টোটাল 4 মার্কস। 2 মার্কস দিবে তোমার সোডিয়াম ক্লোরাইডের বক্ররেখাটা ব্যাখ্যা করার জন্য, বাকি 2 মার্কস দিবে এই নিষেধলটার জন্য। নিষেধল কি বলতো, একটা উদাই পদার্থ, অর্থাৎ ঊর্ধ্বপাতিত পদার্থ। যে পদার্থকে আমি তাপ দিলে সেটা তরলে কনভার্ট হয় না, এটা সরাসরি কিসে কনভার্ট হয়, গ্যাসে। তো এর জন্য আমরা এগুলোকে কি বলি, ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদাই পদার্থ। তাহলে এইটার তাপীয় বক্ররেখা এবং সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা ডেফিনেটলি কি হবে, ভিন্ন হবে। কারণ সোডিয়াম ক্লোরাইডের অবস্থা কয়টা বলো তো, 3টা, কঠিন, তরল, বায়বীয়। তাহলে এটার গ্রাফটা আগে আঁকতে হবে। তাহলে চলো আমরা NaCl এর গ্রাফটা আগে আঁকি। NaCl এটার তাপীয় বক্ররেখা কি, ধরো এটা কঠিন অবস্থায় আছে, এখন এটাকে যদি আমি তাপ দেই তাহলে কি হবে সেটা আমরা এখন দেখব। তাহলে ধরো এখানে হচ্ছে আমি আগে গ্রাফটা আঁকবো। ধরো এই জায়গাতে আছে কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডটাকে, এটাকে যখন তাপ দিব তখন কি যাবে, এটা কঠিন অবস্থায় তাপ পেতে 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 কোনো এক জায়গায় থামবে, এই যে এখানে থামলো, থেমে সেটা আস্তে 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 তরলে কনভার্ট হবে। তাহলে আমি তোমাকে পজিশন বাই পজিশন লিখে দিচ্ছি। দেখো এটা ধরো ও পজিশন, এটা ধরো এ পজিশন। তাহলে এই জায়গাটা পুরাটাই কঠিন, তাই না? এই গ্রাফ আমরা দেখছি অলরেডি, কঠিন। এরপরে এ থেকে যখন ধরো বিতে যাচ্ছে, বিতে যায় ধরো এই জায়গাতে থামছে, এই যে বি। তার মানে কি, এটা হচ্ছে কঠিন থেকে তরলে কনভার্ট হচ্ছে, এটা কি তার গলনাঙ্ক। তাহলে এই পজিশনটা হচ্ছে কি, তার গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক রেখা। এখন তুমি ধরো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত জানো না, তাহলে কোনো প্যারা নাই, ঠিক আছে? তাহলে তুমি এখানে তাপমাত্রা মেনশন করার দরকার নাই। তাহলে তুমি কি করবে, ধরো এখানে টান দিয়ে বলে দিবে এটা তার গলনাঙ্ক। তাহলে এ বিটা হচ্ছে কি, তার গলনাঙ্ক রেখা। এ বিটা হচ্ছে কি, গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক রেখা। গলনাঙ্ক রেখা মানে কি বলতো, মানে হচ্ছে কঠিন থেকে তরলে কনভার্ট হচ্ছে, কঠিন থেকে কি হচ্ছে, তরলে কনভার্ট, কঠিন থেকে তরল। ধরো এই জায়গাতে এসে কমপ্লিট তরল হয়ে গেছে, এরপরে এটাকে তাপ দিছো, তাপ দিতে 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 এই পজিশনে এসে থামছে, ধরো ডট 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 ডট, এই যে এই পজিশনটা। এই পজিশনটা কি, এখন এখানে আসার পরে সেই তরলটা ধীরে ধীরে বাষ্পে কনভার্ট হচ্ছে, এই জায়গাতে ধরো বাষ্পে কনভার্ট হয়ে গেছে। ওকে, তাহলে দেখো আমি তোমাকে একদম এখানে লিখে দিচ্ছি, সিম্পলিফাই করে দিচ্ছি। এই যে বিসি, এটা পুরাটাই কি, তরল অবস্থা, ঠিক আছে? তাহলে বিসিটা কি, তরল, পুরাটাই তরল। মানে তাপ পেতে পেতে এই তরলটা গরম হচ্ছে, গরম হয়ে যখন সিতে আসছে ধীরে ধীরে তরলটা কি, বাষ্পে কনভার্ট হচ্ছে, এই যে সিডি। এই সিডিটা কি, সিডিটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা,
স্ফুটনাঙ্ক রেখা, মানে তরলটা বাষ্পে কনভার্ট হচ্ছে, স্ফুটনাঙ্ক রেখা। তাহলে এখানে হচ্ছে তরল থেকে বাষ্প, তরল থেকে বাষ্প। ওকে, এরপরে এটাকে আরো তাপ দাও, ধরো ইতে চলে গেল এটা, তার মানে কি এটা টোটাল বাষ্প এখন ইতে, তার মানে এখানে ডি আর ইটা হচ্ছে টোটাল বাষ্প। এটা এবার গ্রাফ আমরা একাডেমিক লাইফে অনেক পড়ছি, তাই না? এই যে ডিটা হচ্ছে টোটাল বাষ্প। তাহলে ধরো ডিটা হচ্ছে, আমি ধরো এটাকে আরেকটু বর্ধিত করি, এই যে এখানে এসে থামছে, ধরো এই যে এই জায়গাটা ধরো এখানে এসে থামছে, এই যে ধরো এখানে এসে থামছে। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে এটা ছিল গলনাঙ্ক, আর উপরটা কি হবে? স্ফুটনাঙ্ক। তাহলে এই গ্রাফটা তোমাকে আঁকতে হবে। তুমি টেম্পারেচার না দাও সমস্যা নেই, কিন্তু তুমি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটা দেখাইতে হবে। অর্থাৎ তুমি এখানে রেখা কয়টা পাইলা? আনুভূমিক রেখা, মানে ভূমি বরাবর রেখা কয়টা পাইলা? দুইটা, একটা হচ্ছে গলনাঙ্ক আর এটা কি? স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের। ওকে, এখন নিশাদল বা ঊর্ধ্বপাতিত পদার্থটা দেখি আমরা, NH4Cl, এই যে নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড। এর কয়টা পজিশন বলো তো? দুইটা পজিশন, কঠিন আর বাষ্প। তাহলে এর গ্রাফটা কি অনেক ইজি হবে না? এই যে ধরো এই পজিশনটাতে কঠিন ছিল, এখানে গেছে, ঠিক আছে? তাহলে এটা ও ধরি, এটা এ ধরি, এই যে কঠিন ও, এটা কি? কঠিন। তো এটাকে তাপ দেওয়ার পরে কোনো এক সময় যায়, ধরো এতে পৌঁছানোর পরে সেটা কঠিন থেকে কিসে কনভার্ট হচ্ছে? বাষ্পে। এই যে তারপরে আবার পুরোটাই কি? বাষ্প। তার মানে এ আর বিটা হচ্ছে এ বি, এই যে এ বি, এটা হচ্ছে কঠিন থেকে বাষ্প, কঠিন থেকে বাষ্প। ওকে, আর এই বিসিটা হচ্ছে টোটাল বাষ্প, বিসিটা হচ্ছে কি? টোটাল বাষ্প। শেষ। কয়টা আনুভূমিক রেখা পাইছে? একটা। কয়টা পাইছে? একটা। তাহলে ভাইয়া খাবার লবণের ক্ষেত্রে আনুভূমিক রেখা পাই দুইটা, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদলের ক্ষেত্রে আনুভূমিক রেখা পাই একটা। শেষ। এভাবে বেসিক্যালি তোমাকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। তুমি ব্যাখ্যা কীভাবে দিবা? তুমি পয়েন্টগুলো ডিটেক্ট করে দিবা, কোন পয়েন্টটা কী বুঝায় এবং কোথায় কয়টা রেখা পাচ্ছে, এগুলো তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। মেইনলি সারা দেখবে চিত্র, এরপরে এই পয়েন্টগুলো দেখবে কোথায়, মানে কি দ্বারা ডিটেক্ট করছো, এখানে কি আছে, এই জায়গাটাতে কি আছে, এগুলোই জাস্ট দেখবে। ওকে, পরের কোশ্চেনটাতে আমরা যাই। দেখো কি বলছে, যে এইখানে এটা যশোর বোর্ড 2024 সালেরই একটা কোশ্চেন, C2H2 প্লাস হাইড্রোজেন গ্যাস পিলে এখানে X উৎপন্ন হয়েছে। দেখো 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে না, এই যে C2H2, এটার নাম কি? ইথাইন। নাম কি? ইথাইন। ইথাইনের সাথে হাইড্রোজেন সংযোজন হয়েছে, তাহলে কি উৎপন্ন হবে? ইথিন, রাইট? তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে C2H4, C2H4, রাইট? এটার নাম কি? ইথিন, এটার নাম ইথিন। ওকে, এক্স গ্যাসটা হচ্ছে ইথিন। ওয়াইটা কি? এই যে সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, তাহলে এখানে SO2, আর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে জেড উৎপন্ন হয়েছে, মানে এটা অ্যামোনিয়া, রাইট? এই যে অ্যামোনিয়া। এখন বলছে এক্স ওয়াই জেড এর ব্যাপন হারের ক্রম, অর্থাৎ কার ব্যাপন হার বেশি, এইভাবে একটা ক্রম বের করতে হবে। তাহলে এখানে C2H4, এটার আণবিক ভরটা লিখি। C2H4, এই যে আণবিক ভর কি হবে দেখো, কার্বন আছে এখানে দুইটা, রাইট? তাহলে একটা কার্বন 12, দুইটার জন্য 24, আর হাইড্রোজেন 4, তাহলে হবে 28, এই যে 28। এরপরে তোমার আরেকটার আমরা কি বের করলাম বলো তো? এটা আণবিক ভর বের করলাম। কি বের করলাম? এই যে এম, আণবিক ভর, এই অণুর আণবিক ভর বের করলাম, কারণ আমাকে ব্যাপন হারের ক্রম বের করতে হবে না? তো আমরা তো জানি যে ব্যাপন হারের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি বলতো? বর্গমূলের ব্যস্ত অনুপাতে, অর্থাৎ এটা আর এই যে √m, আর m √, অর্থাৎ আর হচ্ছে ব্যাপন হার, রেট অফ ডিফিউশন, আরটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাপন হার, যেটা হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক, যে 1/√m। ওকে, আচ্ছা, তার মানে কি? মানে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার তোমার হচ্ছে আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, অথবা যার ব্যাপন হার বেশি তার আণবিক ভর কি? কম। ঠিক আছে, এটাকে আমরা এভাবে সিম্পলিফাই করতে পারি, যে আর আণবিক ভর তারই ব্যাপন হার তারই বেশি যার আণবিক ভরটা কি? কম। তাহলে এর জন্য আমরা আণবিক ভরগুলো বের করতেছি। ঠিক আছে, তাহলে এখন এটা তো বের করলাম ইথিনেরটা, এখন SO2টাও বের করি। সালফার ডাইঅক্সাইড, সালফার হচ্ছে কত? 32, আর একটা অক্সিজেন 16, দুইটা অক্সিজেনের জন্য কত হবে? 32, তাহলে কত হলো টোটাল? 64। এরপরে আর কি আছে? NH3, অ্যামোনিয়া। তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে 14, আর হাইড্রোজেন 3, তাহলে 17। তাহলে ব্যাপন হারের এখানে কি বের করতে হবে? ক্রমটা, রাইট? তাহলে আমাকে একটা জিনিস বলো, যে এখানে কার আণবিক ভর কম? অ্যামোনিয়ার, তাহলে তার ব্যাপন হার হবে সবথেকে বেশি। তাহলে ক্রমটা কেমন হবে দেখো, প্রথমে অ্যামোনিয়া, এরপরে কার আণবিক ভর কম? এই যে C2H4, আর সবথেকে কম হবে ব্যাপন হার ওর, কারণ ওর আণবিক ভর সবথেকে বেশি। শেষ। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। পরের কোশ্চেনটাতে যাই।
কোন জারের গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে? দেখো এখানে হচ্ছে এটা যশোর বোর্ড 2022 সালে একটা কোশ্চেন, এখানে 3টা জার আছে, এখন কোন জারের গ্যাসটা আগে ছড়ায় পড়বে সেটা আমাকে জানতে চাইছে। আচ্ছা, তো তুমি কি করবা, প্রথমে আণবিক ভরগুলো বের করবা, ঠিক আছে, আণবিক ভরগুলো বের করবা। তাহলে এই যে অ্যামোনিয়ার সংকেত তুমি জানো NH3, রাইট। তারপরে হচ্ছে এখানে ইথেন, ইথেন কি C2H কি 6, ইথেন। অ্যালকেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। আর এখানে কি আছে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এই 3টার হচ্ছে কি বের করবা, আগে আণবিক ভরটা বের করবা। আণবিক ভর বের করে দেখবা কার কি ব্যাপন হার বেশি। যার ব্যাপন হার বেশি সেই দ্রুত ছড়ায় পড়বে, যার ব্যাপন হার বেশি সেই দ্রুত ছড়ায় পড়বে। তুমি আগে আণবিক ভরটা দেখবা যে কার কি আণবিক ভরটা কম, তো যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, সে দ্রুত কি পড়বে, ছড়ায় পড়বে। যার আণবিক ভর কম তার কি হবে, ব্যাপন হার বেশি, সে দ্রুত ছড়াবে। তাহলে আণবিক ভর কম কার আসবে, তুমি করে দেখবা, দেখবা যে অ্যামোনিয়াটা আসবে। অ্যামোনিয়া আণবিক ভর কম, তাই তার ব্যাপন হার বেশি। এরপরে দেখবা C2H6, সব থেকে বেশি আণবিক ভর কার হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বুঝে যাচ্ছে তাই না? এই যে এটার হবে সব থেকে বেশি, তার মানে এর ব্যাপন হার সব থেকে কম, তার মানে সে ধীরে ধীরে ছড়াবে। আর সব থেকে দ্রুত বা আগে ছড়াবে অ্যামোনিয়াটা, কারণ অ্যামোনিয়ার আণবিক ভর কি কম। ওকে, আশা করি বুঝতে পারছেন। যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। দেখো যশোর বোর্ড 2022 সালে এসেছিল, সি জারের পদার্থটি কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব। দেখো নর্মালি আমরা কি জানি যে কঠিন পদার্থের ব্যাপন কিন্তু ইউজুয়ালি পসিবল না, কিন্তু কোনো একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে যদি আমি এই কঠিন পদার্থটাকে আনতে পারি তাহলে সেটার ব্যাপন কি পসিবল। যেমন দেখো এখানে যে সি জারের ভিতরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কি রাখা হয়েছে, এখন এটার ব্যাপন কিভাবে পসিবল, দেখো খুব সহজ। তোমার কাছে এখানে পাত্রটা আছে না, এই পাত্রে আছে কি একটা কঠিন পদার্থ যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, রাইট, এই যে KMnO4। এখন তুমি যদি এটার উপর পানি ঢেলে দাও, এটার উপর যদি পানি ঢেলে দাও, ঠিক আছে, ধরো এটার উপরে পানি ঢেলে দিছো ওয়াটার, তখনই এখানে ব্যাপনটা দেখা যাবে। তখন কি হবে, এখানে ব্যাপনটা দেখা যাবে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কি হবে জানো, এখান থেকে এই যে কঠিন পদার্থটা ধীরে 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 কি হবে, ছড়ায় পড়বে চারিদিকে, মানে এটা আস্তে আস্তে কি হবে, ছড়ায় পড়বে চারিদিকে। পদার্থ থেকে চারিদিকে কি হবে, ছড়ায় পড়বে। তো এই যে কঠিন পদার্থটা তরলের সাথে মিক্স হয়ে ধীরে ধীরে যে চারিদিকে ছড়ায় পড়তেছে, স্বতঃস্ফূর্তভাবে ছড়াচ্ছে, এটাই হচ্ছে ব্যাপন। তাহলে এখানে ব্যাপনটা কিভাবে সম্ভব, তুমি লিখবা যে নর্মালি কঠিন পদার্থের ব্যাপনটা একদম হয় না সাধারণত। তো সাধারণত তরল এবং গ্যাসীয় পদার্থের ব্যাপন সম্ভব হয়। কঠিন পদার্থের ব্যাপনটা আসলে সিস্টেমেটিক্যালি ওয়েতে আনা লাগে। যেমন এই কঠিন পদার্থটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা তো আর উড়ে উড়ে যাবে না, রাইট। তো এটার ব্যাপনটা ঘটানোর জন্য এটার উপর আমরা কি দিতে পারি, পানি দিতে পারি। পানি দিলে কি হবে, এটার যে কালারটা বা এই পদার্থটা চারিদিকে কি হবে, অনুপরমাণুগুলো একটু দূরে দূরে চলে যাবে, মানে এই যে কঠিন পদার্থের অনুপরমাণুগুলো দূরে চলে যাবে, পানির সাথে দূরে চলে যাবে। তো পানির সাথে ছড়ায় যাবে, যেতে 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 এখানে একটা কি দেখা যাবে, ব্যাপন দেখা যাবে, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অণুগুলা স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়াচ্ছে, এভাবে এই ব্যাপনটা কি হচ্ছে, সম্ভব হচ্ছে। ওকে, আচ্ছা, এই জিনিসটা আর কি তোমাকে এইভাবে এক্সপ্লেন করতে হবে। আর অবশ্যই তুমি যখন একটা সিকিউ আনসার করতে যাবা তখন তুমি কি পয়েন্টটা দেখবা, কি যেমন এখানে কি পয়েন্টটা ছিল, ব্যাপন, তাহলে ওই ব্যাপনের তোমাকে একটা ডেফিনেশন বা সংজ্ঞাটা দিতে হবে। ওকে ভাইয়া, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই, যে এর তাপীয় বক্ররেখা অঙ্কন করে বর্ণনা করো। আচ্ছা এটা কি, দেখো একটি পদার্থ এর যার গলনাঙ্ক দেয়া আছে এবং স্ফুটনাঙ্ক দেয়া আছে, তাহলে তাপীয় বক্ররেখা আমরা বের করবো। আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে ওই যে কি করব, আমরা হচ্ছে এই গ্রাফটা এঁকে নিব, আমরা হচ্ছে গ্রাফটা এঁকে নিব। ওকে, আচ্ছা তাহলে গ্রাফটা যদি আমরা এঁকে নিই, গ্রাফটা যদি আমরা আঁকতে যাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো এই যে এ যে পদার্থটা এর গলনাঙ্ক আছে আর স্ফুটনাঙ্ক আছে, তাহলে তুমি এই গ্রাফটা আঁকার পরে এক সাইডে ধরো এইটা গলনাঙ্ক ধরো, কত দেয়া আছে, 45 ডিগ্রি সেলসিয়াস, এই যে, আর স্ফুটনাঙ্ক কত, 95 ডিগ্রি সেলসিয়াস, এই যে ধরো এই পজিশনটা স্ফুটনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস। এখন এই যে পদার্থ এর টেম্পারেচার কত সেটাকে আমরা জানি না, ধরে নিব, ধরে নেই এর টেম্পারেচার আছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি এখানে এটাকে যখন তাপ দিবা 20 ডিগ্রি সেলসিয়াস থাকা অবস্থায় তাপ দিবা, শেষ। এটা আগে তুমি হচ্ছে তৈরি করে ফেলবা, 95টা গলনাঙ্কের জন্য, 45টা গলনাঙ্কের জন্য, 95টা স্ফুটনাঙ্কের জন্য, আর 20 হচ্ছে ধরে নিবা তার টেম্পারেচার। এখন পরবর্তী গ্রাফটা এঁকে ফেলবা, সিম্পল। এই যে এটাকে তাপ দিচ্ছি, তো এটা তাপ পেতে 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 এই যে যখন 45 গেছে তখন সেটা আর উপরে উঠে নাই, এটা কি তার গলনাঙ্ক রেখা, তার মানে সেটা কঠিন পদার্থ থেকে কি হচ্ছে, তরলে কনভার্ট হচ্ছে, গলতেছে, এখানে থামলো। তারপর আবার এটাকে তাপ দেওয়াতে এটা আবার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, এই যে হতে 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 যখন স্ফুটনাঙ্কে গেছে তখন আবার স্টপ হয়ে গেছে,
তখন এই তরলটা ধীরে ধীরে বাষ্পে কনভার্ট হচ্ছে, তারপর আবার পুরোপুরি বাষ্প হয়ে গেছে, শেষ। ঠিক আছে, তাহলে গলনাঙ্ক জিনিসটা কি তুমি হয়তো বা জানো। গলনাঙ্ক জিনিসটা কি? গলনাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে কনভার্ট হয়, এটা রাইট। এখন ওই ক্ষেত্রে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় না। অর্থাৎ এই যে গলনাঙ্ক 45 ডিগ্রি সেলসিয়াস, এনে কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, 45ই আছে, জাস্ট কঠিনটা তরলে কনভার্ট হয়েছে। এখানে কিন্তু 95তেই আছে, জাস্ট তরলটা গ্যাসে কনভার্ট হয়েছে। এখানে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, অবস্থার পরিবর্তন হয়েছে, তরলটা গ্যাসে কনভার্ট হয়েছে, এটাই। ঠিক আছে, তাহলে এই যে 20 থেকে যে 25 ডিগ্রি সেলসিয়াস, এই অবস্থাটা কি? কঠিন, এটা কি? কঠিন। আর এই যে 45 থেকে 45, এই যে 45 ডিগ্রি সেলসিয়াস থেকে 45, এটা কি? কঠিন প্লাস তরল, অর্থাৎ কঠিনটা তরলে কনভার্ট হচ্ছে। তারপরে এই যে 45 থেকে 95, এই পুরোটাই কি? তরল, পুরোটাই কি? তরল। এরপরে এই যে 45 থেকে 95, পুরোটাই কি? তরল অবস্থা। এরপরে এখানে হচ্ছে 95 থেকে 95, এই অবস্থাটা কি বলতো? তরল থেকে বাষ্প, তরল থেকে বাষ্প, তরল থেকে বাষ্প। এরপরে এই পজিশনটা কি? পুরোটাই বাষ্প। এই জিনিসপাতিগুলো তোমাকে কি করতে হবে? লিখে নিতে হবে। ঠিক আছে, তুমি সাইডে লিখে নিবা যে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, এটা কঠিন অবস্থা, যেখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থার পরিবর্তন হয় নাই। কঠিন ছিল, কঠিনই আছে। এরপরে 45 থেকে 45, এখানে তাপমাত্রা পরিবর্তন হয় নাই কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে, কঠিন থেকে তরল। এরপরে 45 থেকে 95, পুরোটাই তরল। এরপরে 95 থেকে 95, এখানে তো তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, তরলটা বাষ্পে কনভার্ট হয়েছে। এরপরে পুরোটাই কি? বাষ্প। ধরো এটা আর উপরে কত গেছে? ধরে নাও এটা এখানে আর গেছে 110। ঠিক আছে, এই যে 110 পর্যন্ত ধরো তুমি তাপ দিয়ে এটাকে রেখে দিছো। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাই। এগুলো ব্যাখ্যা করে দিতে হবে, এখানে কোনটার পজিশন কি, ওই যে আগে যেভাবে লেখা দিছে সেভাবে লিখে দিবা। যে এখানে হচ্ছে ডিটেক্ট করে দিবা, ধরো এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা কি? ই। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাই। চট্টগ্রাম বোর্ড 2022-এ এখানে দেখো উদ্দীপকের 2 নং বিকারকের তাপীয় বক্ররেখা 1 নং এর অনুরূপ হবে কিনা। আচ্ছা, উদ্দীপকের 2 নংটাতে কি আছে? ন্যাপথলিন। ন্যাপথলিন কি বলতো? ন্যাপথলিন সংকেত হচ্ছে C10H8। এটা কিন্তু একটা উদাই পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ, তাই না? তার মানে কি? এটা কঠিন পদার্থকে, এটা একটা কঠিন অবস্থায় আছে, এটাকে তাপ দিলে এটা তরলে কনভার্ট হবে না, এটা ডিরেক্ট বাষ্পে কনভার্ট হবে। আর এখানে আছে বরফ। ওকে, তাহলে উদ্দীপকের 2 নং বিকারের তাপীয় বক্ররেখা, মানে এটার তাপীয় যে বক্ররেখাটা, এটা 1 নং এর অনুরূপ হবে কিনা, মানে 1 নং এর মতো হবে কিনা। আচ্ছা, এটা তো উদয় পদার্থ, এটা কঠিন থেকে ডিরেক্ট বাষ্পে যাবে। আর এটা বরফ, বরফটা কি? কঠিন অবস্থায় আছে, কঠিন থেকে সেটা তরলে যাবে, তরল থেকে বাষ্পে যাবে, মানে তার 3টা অবস্থা, তার 2টা অবস্থা। ওর কয়টা অবস্থা? 3টে অবস্থা। আর ওর কয়টা অবস্থা? ওর হচ্ছে টোটাল 2টা অবস্থা, 2টি অবস্থা। তাহলে তুমি এখন কি করবা? ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, তাহলে ওই যে আমরা যেই কোশ্চেনটা দেখলাম একদম শুরুর দিকে, ওটার মতোই না কিছুটা, তো প্যাটার্নটা কিন্তু এরকম, সবগুলো এইভাবে আসে। তাহলে প্রথমে 2 নং বিকারকে তাপীয় বক্ররেখাটা তুমি দিবা না, আগে 1 নং এরটা দিয়ে দিবা, বরফেরটা। তাহলে বরফেরটা এই যে আমি একটু দেখাই দিচ্ছি ছোট করে। ধরো বরফের টেম্পারেচার কত দেয়া নেই, আমি ধরে নিলাম, আমি তো জানি যে বরফের গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত। তাহলে আমি বরফের টেম্পারেচার ধরে নিব ধরো -10 ডিগ্রি সেলসিয়াস। এরপরে এটার গলনাঙ্ক দিব এখানে 0 ডিগ্রি, আর এখানে দিব তার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি। এরপরে এখানে ধরো তাকে কত পর্যন্ত তাপ দিচ্ছে? ধরো 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই যে, তাহলে এই যে -10 থেকে 0-তে যাওয়ার পরে এটা কি? গলনাঙ্ক চলে গেছে, এই যে গলবে, গলতে গলতে এক সময় শেষ, গলা শেষ। এরপরে এটা আবার 100 পর্যন্ত যাবে, আবার থামবে, ফুটবে। এখন ফুটতে ফুটতে আবার ধর 120 পর্যন্ত থেমে গেছে। তাহলে এই যে আবার আগের মতো করে তুমি হচ্ছে এখানে দাগ দিবা, ও, এ, বি, সি, ডি, ই। তাহলে এটা হচ্ছে কঠিন, লিখে দিবা। এগুলো এখানেও লিখবা, নিচেও লিখবা। এটা হচ্ছে কঠিন থেকে তরল, কঠিন থেকে তরল। এটা হচ্ছে তরল, এটা হচ্ছে তরল থেকে বাষ্প, তরল থেকে বাষ্প। এটা হচ্ছে পিওর বাষ্প। ওকে, শেষ, পিওর বাষ্প। তাহলে এটা হচ্ছে ডিটেক্ট করা শেষ। এখন ন্যাপথলিনেরটা আসবে, এটা কারটা দেখলাম? বরফেরটা। এখন ন্যাপথলিন কত তাপমাত্রায় যে বাষ্পে রূপান্তর হয় সেটা তো আমি জানি না, তো দ্যাটস আমি কি করব, আমি কোনো তাপমাত্রা ওখানে দিবই না। ঠিক আছে, আমি কোনো তাপমাত্রা দিবই না। এই যে দেখো, তো এটা ন্যাপথলিনের ক্ষেত্রে কি হবে? ধরো এই পজিশনটাতে কঠিন অবস্থায় আছে ও,
তাহলে এটা ধরো এতে গেল, কঠিন থেকে ধীরে ধীরে বাষ্প যাবে, এরপরে পুরো বাষ্প শেষ। ওর জন্য তো আমরা জানি যে উদয় পদার্থের জন্য অনুভূমিক রেখা বা আনুভূমিক রেখা একটাই হয়, এই যে এটা। আর বরফ তার 3টা অবস্থা, তাই তার অনুভূমিক রেখা কয়টা হবে? 2টা, একটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আর তারটা শুধু কঠিন আর কি, কঠিন প্লাস বাষ্প, এটাই। তাহলে এটা হচ্ছে কঠিন সলিড, আর এটা হচ্ছে সলিড প্লাস গ্যাস, সলিড থেকে গ্যাস হচ্ছে, আর এটা ধরো গ্যাস বা ভ্যাপর, ঠিক আছে? গ্যাস বা ভ্যাপর, বাষ্প, ওকে? তাহলে এইভাবে 2টা জিনিস তোমাকে কি করতে হবে? উপস্থাপন করতে হবে, তাহলে হচ্ছে তোমার এটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো আমরা মোটামুটি আমাদের লাস্ট আমরা যে কোশ্চেনটা দেখবো সেটাতে আমরা চলে যাই। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে কি কি টাইপের আসলে সিকিউ আসতে পারে এবং এসেছিল বিগত বছরগুলোতে, এবং সামনে কি কি টাইপের আসবে সেটা তুমি দেখে নিচ্ছ, ঠিক আছে? মানে এই টাইপের গুলোই আসবে ঘুরে ফিরে, কারণ তুমি যখন টেস্ট পেপার খুলতে যাবা তখন দেখবা যে এই টাইপের কোশ্চেনগুলোই ঘুরে ফিরে বারবার আসতেছে। ওই যে তোমার হচ্ছে তাপীয় বক্ররেখা, ব্যাপন হার, তারপরে হচ্ছে তোমার হচ্ছে যে এই টাইপের কোশ্চেন আসে, এই যে তোমার হচ্ছে এখন যেটা দেখবো পদার্থের 3টা অবস্থা, ওটা দেখো এখানে একটা পদার্থ দেওয়া আছে এর গলনাঙ্ক 45 এবং স্ফুটনাঙ্ক 95। আমাকে বলছে উদ্দীপকে উল্লিখিত তাপমাত্রা দুটিতে পদার্থের অবস্থার পরিবর্তন কণার গতিতত্ত্বের আলোকে বিশ্লেষণ করো। কণার গতিতত্ত্বটা কি ছিল? ধরো কোনো একটা কঠিন পদার্থ, সেটার মধ্যে অণুগুলা কি অনেক কাছাকাছি থাকে না? কাছাকাছি থাকে। এখন একে যখন আমি তাপ দিব তখন তার গতিশক্তি বৃদ্ধি পাবে, ফলে অণুগুলা দূরে দূরে চলে যাবে, রাইট? দূরে দূরে চলে গেলে সেটা কোন অবস্থায় পরিবর্তন হবে? সেটা তরলে কনভার্ট হবে। এরপরে এটাকে আরও তাপ দিলাম, তো অণুগুলা বা কণাগুলো আরও দূরে দূরে চলে যাবে, তো একসময় কী হবে? গ্যাসে রূপান্তর হবে। এই যে বুঝাইছে কণার গতিতত্ত্বে বা কাইনেটিক থিওরিতে আমরা হচ্ছে এটাই দেখতে পাচ্ছি যে অণুগুলোকে কঠিন অবস্থায় আমি তাপ দিলে সেটা দূরে দূরে চলে যায়, গতিশক্তি বেড়ে যায়, সে ছোটাছুটি করে বেশি। তো তরলে রূপান্তর হবে যখন এটাকে আরও তাপ দিলে আরও ছোটাছুটি করবে, গতিশক্তি আরও বাড়বে, ফলে গ্যাসে রূপান্তর হবে। এই জিনিসপাতিগুলো তোমাকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তো তুমি প্রথমে বলবা যে পদার্থের 3টা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। কণাগুলা কঠিন অবস্থায় যখন থাকে তখন তার আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব কি থাকে? কম থাকে। এবং তরলে কি? তরলে হচ্ছে আন্তঃআণবিক দূরত্বটা কিছুটা বেশি থাকে মানে কঠিনের তুলনায়, এবং আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি কিছুটা কমে যায় কঠিনের তুলনায়। আর গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক দূরত্ব তো অনেক বেশি, কারণ কণাগুলো অনেক দূরে দূরে ছোটাছুটি করে, আর আকর্ষণ বল কি অনেক কম। ওকে, তাহলে তুমি আবার এই 2টা চিত্র এঁকে দিবা। এই যে ধরো এই পদার্থটা যখন কঠিন অবস্থায় ছিল তখন অণুগুলো কি অনেক কাছাকাছি ছিল, রাইট? এই যে অণুগুলো অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি, যে কঠিন অবস্থায়। এটাকে যখন আমি তাপ দিচ্ছি, এটাকে যখন আমি তাপ দিব তখন তার গতিশক্তি বেড়ে যাবে, তখন তখন কি হবে? এটা আর একটু দূরে দূরে চলে যাবে, এই যে সামান্য দূরে দূরে। এই যে এটাকে যখন আরও তাপ দিব, আরও তাপ, সেটা আরও দূরে চলে যাবে, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এটা হচ্ছে কঠিন ছিল, এটা হচ্ছে তরল, আর এটা কি? গ্যাস, রাইট? আচ্ছা, তাহলে কঠিন, তরল, গ্যাস। তো এই জিনিসপাতিগুলো আমাকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি কম্প্যাক্ট এবং প্রিসাইজ একটা ক্লাস নিয়েছি, যে ক্লাসের মাধ্যমে তুমি বুঝে গেলা যে পদার্থের অবস্থা এই অধ্যায় থেকে তোমার মোটামুটি কয় ধরনের সিকিউ রিভিশন দিলেই আমার পুরো অধ্যায়টা কী হবে? কমপ্লিট হবে। তো আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে তোমার পদার্থের অবস্থার সিকিউটা কিন্তু রিভিশন হয়ে গেছে। পরবর্তী যখন এই অধ্যায়ের উপর সিকিউগুলো তুমি দেখতে যাবা দেখবে একদম ইজি লাগতেছে এবং সেম প্যাটার্নেই চলে আসতেছে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।